এই কয়বার টিপলে ওটো ওটো মাইক আর আমি তার বক্তব্য স্পষ্ট বুঝে ওখানে বসে থাকলাম। ওর কথা নিশ্চয় শুনেছিল, তবুও আমরা বুঝতে পারছিলাম উনি প্রাণপণে আমাদের কিছু জানাতে চাইছিলেন। একটু হেসে ধনী বাবা বলছিলেন, ঘন্টা 25 সেন্ট কি ভালো শোনাচ্ছে না? তোমাদের স্পন্দন একটু বাড়িয়ে দিচ্ছে না? ঠিক আছে, আমি ঘন্টায় $1 দেবো। ধনী বাবা একটু ধূর্ত হাসি হেসে বললেন, এবার আমার হৃদযন্ত্র দৌড়াতে শুরু করেছে। আমার মগজ চিৎকার করে বলতে চাইছে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি কথা বলে বিশ্বাস করতে পারছি না, আমি কি ঠিক শুনছি? তা আমি কিছু বললাম না। ঠিক আছে, ঘন্টায় $2। আমার 9 বছরের ছোট মগজ এবং হৃদযন্ত্র ফেটে যাওয়ার উপক্রম। যতই হোক, 1956 এ ঘন্টায় $2 আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী বালকে পরিণত করবে। আমি কল্পনাও করতে পারি না অত পয়সা রোজগার করছি আমি ডিলটা করতে চাইছিলাম। আমি যেমন দেখতে চাচ্ছিলাম নতুন সাইকেল, নতুন বেসবল গ্লাভস, আর আমার নগদ টাকা দেখে বন্ধুদের বিস্ময় আর শ্রদ্ধা। তাছাড়া জিমি আর তার ধনী বন্ধুরা কখনো আমাকে গরিব বলতে পারবে না। কিন্তু কোনো কারণে আমি চুপ করে থাকলাম। হতে পারে আমার মগজটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আর একটা ফিউজ উড়ে গিয়েছিল, কিন্তু অন্তরের গভীরে আমি ভীষণভাবে ঘন্টায় $2 চাইছিলাম। আইসক্রিমটা গলে গিয়েছিল আর আমার হাত বেয়ে বেয়ে পড়ছিল। আইসক্রিমের কাঠিটা খালি হয়ে গিয়েছিল। নিচে একটা চটচটে ভ্যানিলা আর চকলেটের মিশ্রণ পড়েছিল। পিঁপড়েরা সেটা উপভোগ করছিল। ধনবান বাবা দুটি বালকের দিকে বিস্ফোরিত চোখে খালি মস্তিষ্কে তার দিকে চেয়েছিলেন। তিনি জানতেন যে তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি এও জানতেন যে আমাদের আবেগের কিছুটা অংশ ডিলটা চাইছিল। তিনি জানতেন প্রতিটা মানুষের আত্মার একটি দুর্বল এবং অভাবগ্রস্ত দিক থাকে, যেটা কেনা যায়। আর তিনি এও জানতেন প্রতিটি মানুষের আত্মার আরেকটি অংশ থাকে, যেটা দৃঢ় এবং স্থির সংকল্প, যেটা কোনোদিনও কেনা যায় না। প্রশ্নটা হলো, কোনটি বেশি শক্তিশালী? তিনি নিজের জীবনকালে হাজার হাজার ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু যখন কি বাড়ি তিনি নিজের জীবনকালে হাজার হাজার ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু যখনই তিনি চাকরির জন্য কারো ইন্টারভিউ নিয়েছেন, সেই মানুষটির মনের পরীক্ষাও নিয়েছেন। ঠিক আছে, ঘন্টায় $5। হঠাৎ আমার অন্তরে একটা স্তব্ধতা টের পেলাম। কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। প্রস্তাবটা অত্যন্ত বড় এবং ক্রমশ একটা উপহাসে পরিণত হচ্ছে। 1956 সালে বেশি সংখ্যক বয়স্করা ঘন্টায় $5 রোজগার করতো না। লোভ অন্তর্হিত হলো আর শান্তি নেমে গেল। ধীরে ধীরে আমি মাইককে দেখার জন্য বাঁধিয়ে ঘুরলাম। সেও আমার দিয়ে ঘুরে দেখলো। আমার আত্মার যে অংশ দুর্বল আর অভাবগ্রস্ত, তা স্তব্ধ হয়ে গেল। আমার আত্মার যে অংশ কেনা যায় না, তার জয় হলো। অর্থ সম্বন্ধে একটি শান্তি আর নিশ্চয়তা আমার মস্তিষ্ককে এবং আত্মায় প্রবেশ করলো। আমি জানতাম মাইকও সে কথা বুঝতে পেরেছে। ভালো, ধনবান বাবা বললেন নরম স্বরে, বেশিরভাগ মানুষের একটি মূল্য থাকে, আর তাদের সেই মূল্যের কারণ হচ্ছে মানুষের দুটো আবেগ, ভয় আর লোভ। কাজ করার জন্য অনুপ্রাণিত করে, আর তারপর একবার মাইনেটা হাতে এলে লোভ অথবা ইচ্ছা আমাদের চিন্তা করাতে থাকে যে সুন্দর জিনিসগুলোর অর্থ দিয়ে কেনা যায়। আমরা সেসব কামনা করি। ছকটা তখনই ঠিক হয়ে যায়। কী ছক? আমি জিজ্ঞাসা করলাম। ওটা কাজে যাওয়া, বিল জমা দেওয়া, আবার কাজে যাওয়া, বিল জমা দেওয়া করা ছক। তখন থেকে তাদের সারা জীবন দুটো আবেগ দিয়ে পরিচালিত হতে থাকে, ভয় এবং লোভ। তাদের আরও বেশি অর্থের লোভ দেখাও, তারা চক্রটা চালাতে থাকবে, খরচও আরও বাড়িয়ে দেবে। একে আমি ইঁদুর দৌড় বা র্যাট রেস বলছি। অন্য কোনো রাস্তা আছে? মাইক জিজ্ঞাসা করলো। জীবন আবেগদের পরিচালিত হতে থাকে, ভয় এবং লোভ। তাদের আরও বেশি অর্থের লোভ দেখাও, তারা চক্রটা চালাতে থাকবে, খরচও আরও বাড়িয়ে দেবে। একে আমি ইঁদুর দৌড় বা র্যাট রেস বলছি। অন্য কোনো রাস্তা আছে? মাইক জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ধন্যবাদ বাবা ধীরে ধীরে বললেন। কিন্তু অতি স্বল্প সংখ্যক লোক সেটা খুঁজে পায়। আর সেই রাস্তাটা কি? মাইক জিজ্ঞাসা করলো। আমি আশা করছিলাম যে তোমরা আমার সঙ্গে কাজ করতে করতে আর শিখতে শিখতে সেটাই খুঁজে পাবে। সেই জন্য আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম।
কোনো কোনো আভাস দিতে পারো? মাইক জিজ্ঞাসা করলো। আমরা এরকম কঠিন পরিশ্রম করে তাও বিনা মাইনেতে কাজ করে যে ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, প্রথম পদক্ষেপ হলো সত্যি কথা বলা। ঠিক আছে, প্রথম পদক্ষেপ হলো সত্যি কথা বলা, ধনবান বাবা বললেন। আমরা মিথ্যে কথা বলছিলাম না। আমি বললাম, আমি তো বলিনি তোমরা মিথ্যে বলছো, আমি সত্যি কথা বলতে বলেছি। ধনবান বাবা আবার বললেন, কি বিষয় সত্যি কথা? আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের কীরকম অনুভূতি হচ্ছে? ধনবান বাবা জিজ্ঞাসা করলেন, তোমাদের অন্য কাউকে বলতে হবে না, শুধু নিজেকে বলো। তুমি বলতে চাইছো এই পার্কের লোকজন, যেসব লোকেরা তোমার জন্য কাজ করে, যেমন শ্রীমতী মার্টিন, তারা এরকম অনুভব করে না? আমি জিজ্ঞাসা করলাম। আমার সন্দেহ হয়, ধনবান বাবা বললেন, তার বদলে তারা অর্থভাবের ভয় অনুভব করে। ভয়ের মুখোমুখি হওয়ার বদলে তারা প্রতিক্রিয়া দেখায়, কিন্তু চিন্তা করে না। তারা আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু বুদ্ধি ব্যবহার করে না। আমাদের মাথায় টোকা মারলেন তিনি। সুতরাং তাদের চিন্তা ভাবনায় আবেগেই প্রধান হয়ে ওঠে। মাইক বলল, ঠিক আছে। ধনবান বাবার ছোট্ট উত্তর। তাদের সত্যিকারের অনুভূতি নিজের কাছে প্রকাশ করার বদলে তারা আবেগ অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়, মাথা খাটিয়ে চিন্তা করে না। তারা ভয় পায়। তারা এই আশা নিয়ে কাজে যায় যে অর্থ তাদের ব্যয় কমিয়ে দেবে, কিন্তু তা হয় না। সেই পুরনো ভয় তাদের সঙ্গে থাকে। তারা আবারও কাজে যায় এই আশায় যে অর্থ তাদের ভয়কে শান্ত করবে, কিন্তু আবারও তা হয় না। ভয় দূর করার প্রতিশ্রুতি দিয়ে ভয় তাদের এই কাজ করা, অর্থ রোজগার করা, আবার কাজ করা, অর্থ রোজগার করার ফাঁদে ফেলে। কিন্তু প্রতিদিন সকালে যখন তারা জেগে ওঠে, সেই পুরনো ভয় তাদের সঙ্গে জেগে ওঠে। সেই পুরনো ভয়ও তাদের সঙ্গে জেগে ওঠে। কোটি কোটি লোককে এই পুরনো ভয় সারা রাত জাগিয়ে রাখে। রাতটা দুশ্চিন্তা আর অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই তারা এই আশায় জেগে ওঠে আর কাজে যায় যে ভয়টা তাদের আত্মাকে ক্ষয় করে ফেলেছে, তাকে মাইনের চেকটা মেরে ফেলবে। অর্থই তাদের জীবনকে চালাচ্ছে, আর তারা সে সম্বন্ধে সত্যি বলতে অস্বীকার করে। অর্থই তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, অথবা আত্মাকেও। ধনবান বাবা তার কথাগুলো আমাদের মনের ভিতর ঢুকতে দিয়ে শান্তভাবে বসে রইলেন। উনি কী বলছেন মাইক আর আমি শুনেছি, কিন্তু সত্যি পুরোপুরি ওর কথাগুলো বুঝতে পারিনি। বড়রা কেন যে কাজে যাবার জন্য তাড়াহুড়া করে তা আমায় ভাবাতো। তা মেরে ফেলে। অর্থ তাদের জীবনকে চালাচ্ছে, আর তারা সে সম্বন্ধে সত্যি বলতে অস্বীকার করে। অর্থই তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, তারপর আত্মাকেও। ধনবান বাবা তার কথাগুলো আমাদের মনের ভিতরে ঢুকতে দিয়ে শান্তভাবে বসে রইলেন। উনি কী বলেছেন মাইক আর আমি শুনেছি, কিন্তু সত্যি পুরোপুরি ওর কথাগুলো বুঝতে পারিনি। বড়রা কেন যে কাজে যাওয়ার জন্য তাড়াহুড়া করে তা আমায় ভাবাতো। এটা বেশ মজার ব্যাপার বলে তো মনে হয় না, আর তাদের কখনো খুব খুশি দেখায় না, কিন্তু কিছু একটা তাদের কাজে যাবার জন্য তাড়া দিতে থাকে। উনি কী বলছেন তা আমরা যতটা সম্ভব অন্তরে গ্রহণ করেছি। বুঝতে পেরে ধনী বাবা বললেন, আমি চাই তোমরা ছেলেরা সেই ফাঁদটা এড়িয়ে চলো। আমি তোমাদের এটাই শেখাতে চেয়েছি, শুধু ধনী হওয়া নয়, কারণ ধনী হওয়া কোনো সমস্যার সমাধান নয়। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, না নয়, আমাকে অন্য আবেগটার কথা শেষ করতে দাও। সেটা হলো তীব্র আকাঙ্ক্ষা। কেউ একে লোভ বলে, কিন্তু আমি আকাঙ্ক্ষা বলাই পছন্দ করি। আরও ভালো, আরও সুন্দর, আরও মজাদার বা উত্তেজক জিনিসের আকাঙ্ক্ষা সম্পূর্ণ স্বাভাবিক। সুতরাং লোকেরা আকাঙ্ক্ষা পূর্ণ করার ইচ্ছায় অর্থের জন্য কাজ করে। তারা আনন্দের জন্য অর্থের জন্য আকাঙ্ক্ষা করে। তারা মনে করে যে তারা আনন্দ কিনতে পারে, কিন্তু অর্থ দিয়ে যে আনন্দ আনা যায় তা প্রায় স্বল্পই হয়, আর শিগগিরই তাদের আরও অর্থের প্রয়োজন হয়, আর আনন্দ, আরও সুখ, আরও আরাম, আরও নিরাপত্তার জন্য। তাই তারা কাজ করতে থাকে। তারা মনে করে তাদের যে আত্মা ভয় আর আকাঙ্ক্ষায় পীড়িত, অর্থ তাদের উপশম করবে, কিন্তু অর্থ তা করতে পারে না, এমনকি ধনী লোকের ক্ষেত্রেও না। মাইক জিজ্ঞাসা করলো,
হ্যাঁ, ধনী লোকেরাও এর অন্তর্গত। ধনী বাবা বললেন, বাস্তবে অনেক ধনীদের ধনী হওয়ার কারণ আকাঙ্ক্ষা নয়, ভয়। তারা মনে করে তাদের অর্থাভাবের ভয় গরিব হওয়ার ভয় ঘুচিয়ে দিতে পারে, তাই তারা প্রচুর অর্থ জমিয়ে তোলে। কিন্তু ভয় আরও বেড়ে চলে, তখন তারা সেটা হারাবার ভয় পায়। আমার এমন বন্ধু আছে যাদের প্রচুর থাকা সত্ত্বেও তারা কাজ করে চলেছে। আমি এমন লোককে জানি যাদের কোটি কোটি টাকা আছে, অথচ তারা নিজেদের দরিদ্র অবস্থার চেয়ে এখন আরও অতীত। তারা সব পয়সা হারাবার ভয়ে আতঙ্কিত। যে ভয় তাদের ধনী করেছে তা এখন আরও বেড়ে গেছে। তাদের আত্মার সেই দুর্বল আর অভাবগ্রস্ত দিকটা এখন আরও জোরে চিৎকার করছে। তারা তাদের অর্থের সাহায্যে কেনা বড় বাড়ি, গাড়ি, উন্নত মানের জীবন হারাতে চায় না। তাদের দুশ্চিন্তা, তারা গরিব হয়ে গেলে তাদের বন্ধুরা কী বলবে। অনেকে আবেগের দরুন মরিয়া আর স্নায়বিক রোগগ্রস্ত অথবা নিউরোটিক হয়ে যায়, যদিও তারা ধনী থাকে এবং তাদের অর্থ বাড়তে থাকে। তাহলে কি একজন গরিব লোক বেশি সুখী? আমি জিজ্ঞাসা করলাম। না, আমি তা মনে করি না, ধনবান বাবা উত্তর দিলেন। টাকা পয়সা এড়িয়ে যাওয়াটা যতখানি মানসিক বিকার, অর্থে আসক্তিও ঠিক ততখানি সমস্যা। যেন কোনো সংকেতে শহরের এক পাগল ঠিক সেই সময় আমাদের টেবিলের পাশ দিয়ে গিয়ে ডাস্টবিনের কাছে দাঁড়ালো আর চারিদিকের পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালাতে লাগলো। আমরা তিনজন দারুণ আগ্রহ নিয়ে ওকে দেখতে থাকলাম। আগে হলে আমরা হয়তো ওকে সম্পূর্ণ অবজ্ঞা করতাম। ধনবান বাবা তার মানিব্যাগ থেকে একটি ডলার বের করে বুড়ো লোকটির দিকে ইশারা করলেন। পয়সা দেখেই সেই লোকটি তাড়াতাড়ি চলে এলো, ডলারটা নিল আর ধনবান বাবাকে অসংখ্য ধন্যবাদ দিল। তারপর নিজের সৌভাগ্য প্রফুল্ল হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। ওর সাথে আমার বেশিরভাগ কর্মচারীর বিশেষ কোনো তফাৎ নেই, ধনী বাবা বললেন। আবার আমার অনেকের সাথে দেখা হয় যারা বলে আমার টাকা পয়সার বিশেষ কোনো আগ্রহ নেই, অথচ তারা চাকরি ক্ষেত্রে দিনে 8 ঘন্টা করে কাজ করে। এটা সত্যিকে অস্বীকার করা। যদি তাদের অর্থে আগ্রহ না থাকে তাহলে তারা কেন কাজ করছে? এই ধরনের চিন্তা বোধ হয় যে লোকটা শুধুই অর্থ সংগ্রহ করে, তা থেকে বেশি পাগলামি। আমি যখন বসে আমার ধনবান বাবার কথা শুনছিলাম, আমার নিজের বারবার কথা মনে পড়ল। উনি প্রায় বলেন, আমার অর্থ আগ্রহ নেই, তিনি সবসময় আমি কাজ করি কারণ আমি আমার কাজটা ভালোবাসি, এরকম একটা কথা বলে নিজেকে বাঁচাতে চান। তাহলে আমরা কী করব? আমি জিজ্ঞাসা করলাম। আমাদের মধ্যে থেকে ভয় এবং লোভের চিহ্ন নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত অর্থের জন্য কাজ করব? না, সেটা সময় নষ্ট করা হবে। ধনবান বাবা বলেন, আবেগেই আমাদের মনুষ্যত্বের বৈশিষ্ট্য। এই আবেগ আমাদের খাঁটি করেছে। আবেগ বলতে আমরা কর্মশক্তি আর গতির সমন্বয় বুঝি। নিজের আবেগের প্রতি সত্যনিষ্ঠ থাকো। নিজের বুদ্ধি আর আবেগ নিজের সমর্থনে ব্যবহার করো, বিপক্ষে না। ওহো, বলল মাইক। আমি এখানে কি বললাম তা নিয়ে দুশ্চিন্তা করো না। আগামী বছরগুলো এর অর্থ আরও সুস্পষ্ট হবে। তুমি শুধু নিজের আবেগের দর্শক হও, প্রতিক্রিয়া দেখিও না। বেশিরভাগ লোক জানে না তাদের আবেগই তাদের দিয়ে চিন্তা করায়। তোমার আবেগেই থাকুক, কিন্তু তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে নিজে চিন্তা করতে শিখতে হবে। আমাকে একটা উদাহরণ দিতে পারেন? আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়। যখন কেউ বলে আমি একটি চাকরি পাওয়ার দরকার, খুব সম্ভবত সেক্ষেত্রে আবেগ ওই চিন্তাটা করাচ্ছে। অর্থ না থাকার ভয় এই চিন্তার জন্ম দিচ্ছে। কিন্তু লোকেদের তো নিশ্চয় অর্থের দরকার আছে, তাদের বিল মেটাতে হয়। আমি বললাম, নিশ্চয় দরকার আছে, হাসলেন ধনবান বাবা। আমি যা বলতে চাইছি তা হলো, প্রায় বেশিরভাগ চিন্তার উৎস হচ্ছে ভয়। আমি বুঝতে পারছি না, মাইক বলল। উদাহরণস্বরূপ, যদি যথেষ্ট অর্থ না থাকার ভয় জাগে, তখনই অর্থ রোজগারের তাগিদে একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে না বেরিয়ে ভয়টা দূর করার জন্য তারা নিজেদের একটি প্রশ্ন করতে পারে, চাকরিটাই কি ভবিষ্যতে সবচেয়ে ভালোভাবে ভয়ের সমস্যাটা সমাধান করতে পারবে? আমার মতে উত্তরটি হচ্ছে না। বিশেষত যখন কোনো ব্যক্তির পুরো জীবনটাই দেখা হয়। সত্যি বলতে কি, চাকরি একটি দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান। কিন্তু আমার বাবা সবসময় বলেছেন, স্কুলে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, যাতে তুমি একটি নিশ্চিত নিরাপদ চাকরি পাও। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বলে ফেললাম, হ্যাঁ আমি জানি, উনি তাই বলেন। ধনবান বাবা হেসে
বললেন বেশিরভাগ লোকই পরামর্শ দিয়ে থাকে, আর এটা বেশিরভাগ লোকের কাছে একটা ভালো উদ্দেশ্য, কিন্তু প্রধানত ভয় তাড়িত হয়ে এই পরামর্শ দিয়ে থাকে। আপনি বলতে চাইছেন আমার বাবা ওটা বলেন কারণ উনি ভয় পেয়েছেন? হ্যাঁ, ধনবান বাবার সোজা উত্তর। উনি এই ভেবে আতঙ্কিত যে তুমি অর্থ রোজগার করতে না পারবে না এবং সমাজে স্থান পাবে না। আমাকে ভুল বুঝো না, তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার মঙ্গল চান, আর আমার মনে হয় তার ভয় ন্যায্য। পড়াশোনা আর একটি চাকরি অত্যন্ত জরুরি, কিন্তু এটা ভয় দূর করতে পারবে না। দেখো, যে ভয় ওকে সকালে উঠে কিছু টাকা রোজগার করতে বাধ্য করছে, সেই ভয় আবার তোমার স্কুল যাওয়ার পিছনে এত জোরাজুরি করার কারণও হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনি কি পরামর্শ দিচ্ছেন আমি কি তোমাদের অর্থের ক্ষমতাকে কীভাবে নিজের আয়ত্তে আনা যায় তা শেখাতে চাই? ভয় পেতে না, আর সেটা তোমাদের স্কুলে শেখাই না। তুমি যদি তা না শেখাতে শেখো, তুমি অর্থের ক্রীতদাস হয়ে দাঁড়াবে। আমি এখন ওর কথা বুঝতে পারছি। উনি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাইছিলেন। উনি আমাদের এমন জিনিস দেখাতে চাইছিলেন যা শ্রীমতী মার্টিন দেখতে পান না, তার কর্মচারীরা দেখতে পায় না, আর সেই অর্থে আমার বাবাও দেখতে পান না। উনি এমন উদাহরণ ব্যবহার করেছেন যেগুলো এক এক সময় নিষ্ঠুর মনে হয়েছে, কিন্তু আমি কখনো সেগুলি ভুলে যাইনি। আমার দৃষ্টি সেদিন প্রসারিত হয়ে গিয়েছিল, আর আমি সেই ফাঁদটা দেখতে শুরু করেছিলাম যেটা বেশিরভাগ লোকের জন্য পাতা থাকে। দেখো, শেষে আমরা সবাই কিন্তু কর্মচারী, আমরা শুধু আলাদা আলাদা স্তরে কাজ করি। ধনবান বাবা বললেন, আমি শুধু চাইছিলাম তোমরা ছেলেরা একবার এই ফাঁদটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাও। যে ফাঁদটা ভয় আর আকাঙ্ক্ষা, এই দুটো আবেগ দিয়ে তৈরি হয়েছে, এগুলো তোমাদের কাজে লাগাও, তোমাদের বিপক্ষে নয়। এটাই আমি তোমাদের শেখাতে চাই। আমি শুধু অর্থের স্তূপ বানানোর শিক্ষা দিতে উৎসাহিত নই, সেটা তোমাদের ভয় আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে না। তোমরা শুধুই একজন উচ্চ রোজগারে ক্রীতদাসে পরিণত হবে। তাহলে আমরা কি করে ফাঁদটা এড়াবো? দরিদ্র আর্থিক সংগ্রামের প্রধান কারণ ভয় আর অজ্ঞতা। অর্থ ব্যবস্থা গভর্নমেন্ট অথবা ধনীরা নয়, স্ব-আরোপিত এই ভয় আর অজ্ঞাতই মানুষকে ফাঁদে জড়িয়ে ফেলছে। সুতরাং তোমরা ছেলেরা স্কুলে যাও আর তোমাদের কলেজের ডিগ্রি অর্জন করো। কীভাবে ফাঁদটা এড়িয়ে থাকতে হয় আমি তোমাদের শেখাবো। ধাঁধা রহস্যগুলো এবার সামনে আসছে। আমার উচ্চশিক্ষিত বাবা উচ্চশিক্ষা আর আকর্ষণীয় কর্মজীবন ছিল, কিন্তু স্কুল বাবাকে কখনো শেখায়নি কীভাবে অর্থ অথবা ভয়কে বশে আনতে হয়। আমি বুঝতে পারলাম আমি দুজন বাবার কাছ থেকে দুটো আলাদা আলাদা মূল্যবান শিক্ষা পেতে পারি। তুমি অর্থ না থাকার ভয়ের কথা বলছো, কিন্তু অর্থের আকাঙ্ক্ষা কীভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করবে? মাইক জিজ্ঞাসা করলো। যখন আমি তোমাদের পয়সার বাড়ানোর লোভ দেখাচ্ছিলাম, তোমাদের কেমন মনে হচ্ছিল? তোমরা খেয়াল করেছিলে যে তোমাদের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছিল? আমরা সামর্থ্যের সঙ্গে মাথা নাড়লাম। আবেগের কাছে নিজেদের সমর্পণ না করে তোমরা চিন্তা করে প্রতিক্রিয়া দেখাতে পেরেছিলে, সেটা সবচেয়ে প্রয়োজনীয়। ভয় আর লোভের আবেগ সবসময় থাকবে। এখন থেকে তোমাদের প্রয়োজন এই আবেগগুলোকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধুই আবেগ দিয়ে পরিচালিত হওয়া। চিন্তাকে আবেগ দিয়ে প্রভাবিত করা নয়। বেশিরভাগ লোক ভয় এবং লোভকে নিজেদের বিরুদ্ধে ব্যবহার করে, সেটাই অজ্ঞতার শুরু। বেশিরভাগ লোক মাইনের ভাড়া আর চাকরি নিরাপত্তার পিছনে দৌড়ে জীবনটা কাটিয়ে দেয়। এর কারণ তাদের আকাঙ্ক্ষা আর ভয়ের আবেগ। তারা নিজেদের কখনো প্রশ্ন করে না যে এই আবেগ তাড়িত চিন্তাগুলো তাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটি ঠিক এইরকম একটি ছবির মতো। একটি গাধা একটি ঠেলা টানছে, আর তার মালিকটি গাধাটির নাকের সামনে একটি গাছে ঝুলিয়ে দিয়েছে। গাধার মালিক হয়তো তার যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে, কিন্তু গাধাটি একটি মায়া বা অলীক বস্তুকে তাড়া করছে। পরদিন ওখানে আর একটি গাজর থাকবে গাধাটির জন্য। মানে যেই মুহূর্তে আমি একটা বেসবল ক্লাস, মিষ্টি বা খেলনা কল্পনা করতে শুরু করি, সেটা ওই গাজরের মতো হয়ে যায়। মাই জিজ্ঞাসা করলো, হ্যাঁ, আর তুমি যত বড় হতে থাকো তোমার খেলনার দাম তত বাড়তে থাকে। একটি নতুন গাড়ি, একটি নৌকা, আর বন্ধুদের প্রভাবিত করার জন্য একটি বড় বাড়ি। ধনবান বাবা অল্প হেসে বললেন, ভয় তোমাকে বাড়ি থেকে বের করে আর লোভে ডাকতে থাকে, তোমাকে বিপথে নিয়ে যায়। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞাসা করলো। ভয় আর আকাঙ্ক্ষাকে যেটা আরও তীব্র করে তা হচ্ছে অজ্ঞতা।
তাই প্রায় অনেক ধনীরা যখন আরও বড় লোক হতে থাকে তাদের ভয় বাড়তে থাকে। অর্থ হচ্ছে ওই গাজর একটা অলীক বস্তু। গাধা যদি পুরোটা ছবিটা দেখতে পেত সে হয়তো গাজরের পিছনে তাড়া করার সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখত। ধর্মবাবু থাকলেন মানুষের জীবন, অজ্ঞতা আর জ্ঞানের একটি সংগ্রাম ব্যাখ্যা করে তিনি বললেন, যখন কোনো মানুষ স্বয়ং নিজের সম্বন্ধে জ্ঞান আর তথ্য অনুসন্ধান করা বন্ধ করে দেয় সেখানেই তার অজ্ঞতা শুরু হয়। সেই সংগ্রাম চলে প্রতি মুহূর্তে। নিজের মস্তিষ্ক খোলা রাখতে অথবা বন্ধ রাখতে শেখার সিদ্ধান্ত নেওয়ার সংগ্রাম। দেখো, স্কুল খুব গুরুত্বপূর্ণ। তুমি স্কুলে যাও একটি কলা অথবা পেশা শেখার জন্য, যাতে তুমি সমাজকে কিছু দান করতে পারো। প্রত্যেক সমাজে শিক্ষক, ডাক্তার, মেকানিক, আর্টিস্ট, রাঁধুনি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, দলকর্মী, যোদ্ধার প্রয়োজন আছে, যাতে আমাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে আর সমাজ উন্নত হয়। সেই জন্য স্কুল তাদের প্রশিক্ষণ দেয়। কিন্তু দুর্ভাগ্য হয়তো অনেক মানুষের জন্য স্কুল শিক্ষার শেষ ধাপ শুরু নয়। একটি দীর্ঘ স্তব্ধতা ছড়িয়ে পড়ল। ধনবান বাবা মৃদু মৃদু হাসছিলেন। আমি সেদিন তার কথাগুলি সব বুঝতে পারিনি, কিন্তু যেমন সমস্ত মহান শিক্ষকের ক্ষেত্রে হয়, তাদের বক্তব্য আমাদের বছরের পর বছর শিক্ষা দেয়, প্রায় তারা চলে যাবার পরও।